এই লাগেজ দেখে কি মনে হচ্ছে কাপড় চোপড়ে ভর্তি, তাই তো? কিন্তু তোমার ধারণা একেবারেই ভুল, কেননা এই সব লাগেজ বা ট্রলিতে উপচে পড়ছে মিলিয়ন মিলিয়ন ডলার। শুধু কি তাই, এই প্রো লেভেলের পাইলট গত কয়েক বছরে এত টাকা কামিয়েছে যে সেই টাকা তাকে বাধ্য হয়ে মাটির নিচে পুঁতে রাখতে হচ্ছে। মানে বাড়ির যেদিকেই হাত দাও না কেন খালি টাকা আর টাকা। কিন্তু প্রশ্ন হচ্ছে এই বেটা এত টাকা কি করে কামালো? সেই পুরো থ্রিলিং কাহিনী জানাতে আজ হাজির হলাম আমার হেভি পছন্দের মুভি আমেরিকান মেইডের এক্সপ্লেনেশন নিয়ে। তো একটা লাইক দিয়ে চলো শুরু করে একদম প্রথম থেকে, যেখানে মুভি শুরু হয় 1978 সালে। এখানে আমরা আমেরিকার TWA এয়ারলাইন্সের একজন টপ ক্লাস কমার্শিয়াল পাইলট ব্যারি সেলকে দেখতে পাই। ব্যারির কাছে প্লেন চালানো একদম ডালভাত, তবে প্রতিদিন একই ইউনিফর্ম পরা, একই ককপিটে বসা আর একই ধরনের বোরিং রুটিন তাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। পাইলট হওয়ার আগে তার চোখে অনেক রোমাঞ্চকর স্বপ্ন ছিল। সে ভেবেছিল পুরো আকাশ দাপিয়ে বেড়াবে, সব নতুন নতুন সব অ্যাডভেঞ্চার করবে। কিন্তু রিয়েলিটি হচ্ছে তার লাইফে এখন আর কোনো থ্রিল নেই। প্রতিদিন সকালে উঠে ওই একই ককপিটে বসা আর অটো পাইলট মুড অন করে দেওয়া, এরপর শুধু একটা ফেক হাসি দিয়ে মাইক্রোফোনে বলা ওয়েলকাম টু ভ্যাঙ্কুভার কিংবা ওয়েলকাম টু ডেনভার। এখন এই বোরিং রুটিনের কারণে সে চরম ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। তার ভেতরে সবসময় একটা ডেঞ্জারাস অ্যাডভেঞ্চার ক্রেভিংস কাজ করত। সে চায় লাইফে নতুন কোনো কিক, অর্থাৎ নতুন কোনো এক্সাইটমেন্ট। আর ঠিক এই চরম একঘেয়েমি কাটাতে ব্যারি একটা ডেঞ্জারাস গেম খেলা শুরু করে। সে তার ফ্লাইটে করে এক দেশ থেকে অন্য দেশে বেআইনি সিগার পাচার করতে থাকে। কাস্টমের চোখ ফাঁকি দিয়ে এই 2 নম্বরে কাজ করতে তার চরম লেভেলের মজা লাগতে থাকে, যার ফলে সাধারণ পাইলট থেকে সে একটু একটু করে একজন এক্সপার্ট স্মাগলার হয়ে ওঠে। কিন্তু মনে রেখো, এই ওভার স্মার্ট চালাকি বেশি দিন গোপন থাকবে না। একদিন এয়ারপোর্টের মন্টি শেফার নামের একজন লোক হঠাৎ তাকে আটকে দেয়। মন্টি আসলে সিআইয়ের একজন টপ এজেন্ট। সে ব্যারির সব বেআইনি কাজের ফাইল একদম টেবিলের উপরে ছুঁড়ে মারে। ব্যারি তো রীতিমতো ঘামতে শুরু করে। সে ভাবে এবার তার ক্যারিয়ার আর লাইফ পুরোই শেষ। কিন্তু মন্টি তাকে অ্যারেস্ট করার বদলে উল্টো একটা ক্রেজি অফার দিয়ে বসে। সে জানায় সিআইএ অনেক দিন ধরে ব্যারির মতন স্কিল্ড আর ডেসপারেট পাইলট খুঁজছে। এরপর মন্টি তাকে একটা জং ধরা হ্যাঙ্গারে নিয়ে যায়। সেখানে একদম চকচকে আর ফাস্ট একটা অ্যাডভান্স প্লেন তাকে দেখানো হয়। এই প্লেনের নিচে অনেকগুলো হাইটেক ক্যামেরা ফিট করা আছে। মন্টির প্ল্যান হলো ব্যারি সেন্ট্রাল আমেরিকার বিভিন্ন দেশে একদম নিচে উড়ে গিয়ে ছবি তুলবে। মূলত সেখানে থাকা কমিউনিস্ট আর আমেরিকা বিরোধী গ্রুপগুলোর গোপন ঠিকানার ছবি তাকে তুলতে হবে। এই ডার্ক মিশনের কাভার হিসেবে তারা ISC নামের একটা ফ্রন্ট কোম্পানি খুলে দেবে, যার পুরো নাম ইন্ডিপেন্ডেন্ট এভিয়েশন কনসালটেন্টস। যার ফলে ব্যারিকে করার নির্দেশ দেওয়া হয় যে এই কাজ সম্পূর্ণ টপ সিক্রেট। এমনকি তার স্ত্রী লুইসও যেন এই ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ করতে না পারে। এই সব কিছু শোনার পর ব্যারি মুহূর্তেই রাজি হয়ে যায় আর এভাবেই ডবল লাইফ লিড করতে থাকে। সে বউ লুসিকে বোঝায় যে সে নতুন একটা লজিস্টিক সাপোর্টের বিজনেস খুলেছে। লুসি প্রথমে TW এর মতন সিকিউর চাকরি ছেড়ে দেওয়ার জন্য বেশ রেগে যায়। এমনকি সে ইন্স্যুরেন্স আর বেনিফিট নিয়ে ব্যারিকে অনেক প্রশ্নও করতে থাকে। কিন্তু ব্যারি তাকে কনভিন্স করে ফেলে যে এই নতুন বিজনেসে টাকার অভাব হবে না। আসলে পর্দার আড়ালে ব্যারি তখন আমেরিকার সরকারের হয়ে জেমস বন্ডের মতন গুপ্তচর বৃত্তি করছে। প্রতিদিন সে নিজের জীবন বাজি রেখে ডেঞ্জারাস পাহাড়ের উপর দিয়ে প্লেন ওড়ায়। সাধারণ মানুষের সেফ জোন ছেড়ে সে এখন পুরোপুরি ডার্ক ওয়ার্ল্ডের অংশ। ব্যারি একদম গাছের ডালপালা ছুঁয়ে প্লেন উড়িয়ে জঙ্গিদের ডেরার পারফেক্ট ছবি তুলে আনে। এভাবেই মাঝে মাঝে জঙ্গিরা নিচ থেকে তার প্লেন লক্ষ্য করে বৃষ্টির মতন গুলিও চালায়। কিন্তু ব্যারি এই ডেডলি থ্রিল মারাত্মক লেভেলে এনজয় করতে শুরু করে। এরপর তার আনা স্পষ্ট ছবিগুলো দেখে সিআইএ হেডকোয়ার্টারে সবাই রীতিমতো চমকে যায়। ফলে কাজে খুশি হয়ে মন্টি তাকে ছবি তোলার পাশাপাশি নতুন একটা দায়িত্ব দেয়। এবার তাকে পানামা আর্মি জেনারেল নারিওগির সাথে দেখা করতে হবে। এই জেনারেল টাকার বিনিময়ে আমেরিকার কাছে গোপন তথ্য বিক্রি করে। ব্যারির কাজ হচ্ছে শুধু একটা স্পেশাল ব্যাগ সেখান থেকে ড্রপ করা আর অন্য একটা ব্যাগ পিক করে আনা। অর্থাৎ ব্যারি এখন আক্ষরিক অর্থেই সিআইএর একজন অফিসিয়াল ব্যাগম্যানে পরিণত হয়েছে। এভাবেই চলতে চলতে বেশ কিছুদিন কেটে যায় আর সালটা গিয়ে ঠেকে 1980-তে। একদিন ব্যারি তার প্লেনে ফুয়েল ভরার জন্য কলম্বিয়ার ছোট্ট একটা এয়ারপোর্টে ল্যান্ড করে। ঠিক তখনই কয়েকজন হেভিওয়েট অস্ত্রধারী লোক এসে তাকে জবরদস্তি একটা গাড়িতে তুলে নেয়। ব্যারি তো পুরোই নার্ভাস, তার হার্টবিট রকেটের মতো লাফাচ্ছে। সে ভাবে তার সিআইএ কানেকশন হয়তো ইতিমধ্যে লিক হয়ে গেছে আর আজই তার জীবনের শেষ দিন। এভাবেই তাকে তারা একটা বিশাল বিলাসবহুল বাড়িতে নিয়ে যায়। সেখানে গিয়ে দেখা যায় জর্জ নামের এক ড্রাগ লর্ডস তার জন্য অপেক্ষা করছে। এই জর্জ হলো কলম্বিয়ার কুখ্যাত মেডিলিন কার্টেলের এক অন্যতম
বস। আর এখানে শুধুমাত্র সে নয়, বরং সেই স্থানে অপেক্ষা করছিল ড্রাগ কিং পাবলো এসকোবার। তারা ব্যারিকে জানায় যে তারা এই গোপন ফ্লাইটের ব্যাপারে সব জানে। এরপর তারা ব্যারিকে এমন একটা ডেডলি অফার দেয় যা তার পুরো লাইফ একদম বদলে দেয়। আর ঠিক এখান থেকেই শুরু হয় আমাদের গল্পের সবচেয়ে বড় আর ডেঞ্জারাস টুইস্ট। এখানে জর্জ ব্যারিকে সরাসরি তার ডেরায় একটা অফার করে বসে। সে বলে, তুমি তো খালি প্লেন নিয়ে আমেরিকা ফেরো, তাহলে ফেরার সময় আমাদের কিছু মালও সাথে করে নিয়ে যাও। এই মালগুলো নিরাপদে বর্ডার পার করে দিতে পারলেই তোমার কাজ শেষ। প্রতি কিলো কোকেনের জন্য তোমাকে $2000 করে দেওয়া হবে। এমন অঙ্ক শুনে তো ব্যারি পুরো টাসকি খেয়ে যায়, কারণ 1 কিলো মানে 2.2 পাউন্ড ওজন। আর মাত্র এইটুকু ওজনের জন্য সেই বিপুল পরিমাণ টাকা পাবে। এই টাকা তো সে জীবনে একসাথে চোখেও দেখেনি। জাস্ট এতটুকুই চিন্তা করে সে এই ক্রেজি ডিলটা একসেপ্ট করে নেয়, কারণ প্লেনটা সে একাই চালাতো, ফলে ধরা পড়ার কোনো চান্সই ছিল না। তাছাড়া এত সহজে বড়লোক হওয়ার চান্স কি আর কেউ মিস করতে চায়? কিন্তু বিশ্বাস করো, আসল সমস্যাটা কিন্তু একদম অন্য জায়গায় লুকিয়েছিল। কার্টেলের রানওয়েটা ছিল একটা সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে, আর রানওয়েটা সাইজে বেশ ছোট। এর আগে অনেকেই এখান থেকে প্লেন উড়াতে গিয়ে মারা পড়েছে। রানওয়ের দুপাশেই বিশাল বিশাল পাহাড় আর ঘন জঙ্গল, ফলে ব্যারি বুঝতে পারে যে কাজটা মোটেও কোনো ছেলে খেলার নয়। কার্টেলের সদস্যরা ব্যারির প্লেনে প্রায় 300 কিলো মাল লোড করে দেয়। এখন ওভারওয়েট হয়ে যাওয়ার কারণে প্লেনটা চালানো তার জন্য অনেক বেশি রিস্কি হয়ে পড়ে। এছাড়াও রানওয়ে ছোট হওয়ার কারণে ব্যারি তার প্লেনের ইঞ্জিন ফুল পাওয়ারে চালানোর ডিসিশন নেয়। তবে ঠিক এই সময় ঘটে যায় আর একটা বিশাল বড় ঝামেলা। কার্টেলের একজন বিশাল মোটা সাইজের গার্ড প্লেনে উঠতে চায়। তারা চায় ওই গার্ড ড্রাগসের পাহারাদার হিসেবে ব্যারির সাথে যাক। এখন ব্যারি তো লোকটার সাইজ দেখেই পুরো আকাশ থেকে পড়ে। সে সাফ জানিয়ে দেয় যে এই লোককে প্লেনে উঠালে সে উড়বেই না, কারণ প্লেন এমনিতেই 1500 পাউন্ড ওভারওয়েট হয়ে আছে, যার ফলে হয় এই মোটা গার্ড প্লেনে যাবে, না হয় তোমাদের ড্রাগস যাবে। এই সব কথাবার্তা শুনে বাধ্য হয়ে কার্টেল মেম্বাররা ওই গার্ডকে প্লেন থেকে নামিয়ে নেয়। এবার সবার নজর এখন ব্যারির দিকে, আর চারিপাশের পরিবেশ একদম থমথমে। তবে এই ডেডলি টেক অফটা দেখার আগে ছোট্ট একটা কাজ করে নাও। যদি এক্সপ্লেইনটা তোমরা এনজয় করে থাকো তাহলে একটা লাইক দিতে মোটেও ভুলে যেও না। যাই হোক, ব্যারি প্লেনের ইঞ্জিন ফুল স্পিডে স্টার্ট করে দেয়। প্লেনের ইঞ্জিন একদম জান প্রাণ দিয়ে বিশাল জোরে গর্জন করতে থাকে। ব্যারি মনে মনে শুধু একটাই দোয়া করে, প্লেনটা যেন রানওয়ে ধরে প্রচন্ড স্পিডে সামনের দিকে আগাতে থাকে। এভাবে স্পিডোমিটারের কাঁটা একদম রেড লিমিট ক্রস করে যায়। ককপিটের ভেতরের ওভারওয়েটের কারণে ডেঞ্জার অ্যালার্ম বাজতে শুরু করে। এই অ্যালার্মের আওয়াজে ব্যারির টেনশন যেন আরো বহুগুণে বেড়ে যায়। কিন্তু দেখা যায় রানওয়ে শেষ হয়ে এলেও প্লেনটা মাটি ছাড়তেই চাইছে না। তার সামনে বিশাল বড় এক জঙ্গল আর গাছপালা অপেক্ষা করছে। ব্যারি একদম শেষ মুহূর্তে এসে প্লেনের কন্ট্রোল জোরে টেনে ধরে, যার ফলে প্লেনটা গাছের ডালপালা ছুঁয়ে কোনো রকম আকাশে ডানা মেলে। আর নিচে দাঁড়িয়ে থাকা কার্টেল মেম্বাররা তো খুশিতে আত্মহারা হয়ে যায়। অর্থাৎ ব্যারি আক্ষরিক অর্থেই মৃত্যুর মুখ থেকে ফিরে আসে। তার হার্টবিট তখন রকেটের মতন স্পিডে লাফাচ্ছে। এরপর ব্যারি সাকসেসফুলি ড্রাগসগুলোকে আমেরিকা নিয়ে আসতে পারে। ম্যাপ অনুযায়ী সে লুইজিয়ানার নির্দিষ্ট জায়গাগুলোতে সেফলি সে ড্রাগগুলো ড্রপ করে দেয়। কাজ শেষ করে ব্যারি তার পাওনা টাকা নিতে যায় কার্টেলের কাছে। এখানে পাবলো এসকোবার আর জর্জ তার কাজে চরম লেভেলের ইমপ্রেসড হয়। তারা ব্যারিকে তার প্রথম ট্রিপে বিপুল পরিমাণ টাকা বুঝিয়ে দেয়। ব্যারি দেখে যে সত্যি তার উপরে টাকার বৃষ্টি হচ্ছে। সিআইএ এবং কার্টেল দু জায়গা থেকে সে এখন ডেজার্টসে টাকা কামাচ্ছে। কিন্তু ব্যারি ঘুণাক্ষরেও বুঝতে পারে না যে কি বিশাল বিপদ সামনে তার জন্য অপেক্ষা করছে, কারণ এই ডাবল গেম খেলাটা মোটেও কোনো সহজ কাজ নয়। যে কোনো মুহূর্তেই একদিকে ব্যালেন্স নষ্ট হলে তার মৃত্যু অবধারিত। এখন শেষ পর্যন্ত তার কপালে কি জুটবে সেটা জানতে চলে যায় পরের দৃশ্যে। এখানে পাওনা টাকা বুঝে নিতে ব্যারি কার্টেল এসে বিশাল প্রাসাদে যায়। তারা পার্টি করে সেলিব্রেট করছিল, কিন্তু এই সেলিব্রেশন বেশিক্ষণ স্থায়ী হয় না। হঠাৎ করেই কলম্বিয়ান মিলিটারি আর পুলিশ পুরো বাড়িটা চারিদিক থেকে ঘিরে ফেলে। কোনো কিছু বুঝে ওঠার আগেই চারিদিক থেকে বৃষ্টির মতন গুলি চলতে থাকে। পাবলো এসকোবার আর তার সঙ্গীরা খুব দ্রুতই পুলিশের হাতে ধরা পড়ে যায়। সেই সাথে টাকার ব্যাগ সমেত ব্যারিকেও হাতে নাতে অ্যারেস্ট করা হয়। এখন কার্টেল মেম্বাররা পাওয়ার খাটিয়ে জেল থেকে খুব সহজে ছাড়া পেয়ে যায়, কিন্তু ব্যারিকে কলম্বিয়ার সেই নোংরা জেলের ভিতরে বন্দি করে রাখা হয়।
এভাবেই মারধর করে ব্যারির একটা দাঁত পর্যন্ত তারা ভেঙে দেয়। এই সব কাহিনীতে সে ভাবে যে এবার তার পুরো লাইফ শেষ হয়ে গেছে, সে হয়তো আর এই কলম্বিয়ার জেল থেকে কোনোদিনই বের হতে পারবে না। তবে ঠিক এমন সময় দেবদূতের মতন হাজির হয় সিআইএ এজেন্ট মন্টি। মন্টি জানায় যে আমেরিকার লুইজিয়ানা পুলিশ ব্যারির ড্রাগস পাচারের ব্যাপারে সব জেনে গেছে। তারা খুব সকালেই ব্যারির বাড়িতে মেগা রেড দিতে যাচ্ছে। এখানে মন্টি কোনো পুলিশ নয়, তাই সে পুলিশের এই ওয়ারেন্ট কিছুতেই বাতিল করতে পারবে না। তবে সে ব্যারিকে জেল থেকে বাঁচানোর জন্য অন্য একটা ডিল অফার করে বসে। সে তাকে জানায় যে রাতের আধারে তার পরিবার নিয়ে তাকে মিনা শহরে পালাতে হবে। এই সব কথাবার্তা শুনে ব্যারি আর কোনো উপায় না দেখে তড়িঘড়ি করে বাড়ি ফেরে। সে ভোর 4টায় বউ লুসিকে ঘুম থেকে ডেকে তোলে। সে এক প্রকার জোর করেই তাকে ঘর ছাড়তে বাধ্য করে। লুসি তো রেগে আগুন, কারণ সে তখন 6 মাসের প্রেগনেন্ট। তবে রাতের বেলায় এমন হুট করে ঘর ছাড়াটা তার জন্য খুব কষ্টের ছিল। এভাবে মিনা শহরে পৌঁছানোর পর ব্যারি চারপাশ দেখে একদম অবাক হয়ে যায়, কেননা মন্টি এবার তাকে 2000 একর জমি আর আস্ত একটা এয়ারপোর্ট দিয়ে দেয়। এখানে মন্টি তাকে নতুন আরো একটা ভয়ঙ্কর মিশন দিয়ে ফেলে। সে জানায় রাশিয়ানদের বিরুদ্ধে লড়াই করার জন্য আমেরিকা সেন্ট্রাল আমেরিকার কন্ট্রা বিদ্রোহীদের সাপোর্ট দিচ্ছিল। এখানে মন্টির প্ল্যান হলো ব্যারি তার প্লেনে করে এই বিদ্রোহীদের কাছে অস্ত্র পৌঁছে দেবে। এছাড়াও ইসরায়েলিদের কাছ থেকে পাওয়া অনেকগুলো AK-47 ব্যারির প্লেনে লোড করা হয়। ব্যারি তো প্রথমে এই অবৈধ অস্ত্রগুলো দেখে বেশ ভয় পেয়ে যায়, কিন্তু মন্টির চাপে পড়ে সে বাধ্য হয়ে এই কাজে রাজি হয়, যার ফলে সে প্লেন ভর্তি AK-47 নিয়ে সোজা নিকারাগুয়ার উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু এই মিশন তাকে যে আরো কত বড় বিপদে ফেলবে সেটা সে কল্পনাও করতে পারে না। এখানে নিকারাগুয়া পৌঁছানোর পর গল্পের রিয়েলিটি একদমই চেঞ্জ হয়ে যায়। ব্যারি অবাক হয়ে দেখে কন্ট্রা বিদ্রোহীরা যুদ্ধ করার বদলে কেবল শুধু আরাম চায়। অস্ত্রের চেয়ে ব্যারির জুতোর দিকেই তাদের নজর বেশি ছিল। তবে সবচেয়ে বড় অবাক করা বিষয় হলো ঠিক তখনই কার্টেলের বস জর্জিয়া সেখানে উপস্থিত হয়ে পড়ে। জর্জিয়া এখানে ব্যারিকে এবার একটা মাস্টার প্রপোজাল দেয়, আর এটা এমন এক প্রপোজাল যা শুনে তার মাথা লিটারেলি ঘুরে যায়। সে বলে যে আমেরিকার এই অস্ত্রগুলো কার্টেলদের খুবই দরকার। ব্যারি যেন সিআইএ তে যোগ দেওয়া অস্ত্রগুলো সরাসরি কার্টেলের হাতে তুলে দেয়, আর এর বিনিময়ে কার্টেল তাকে প্রচুর কোকেন দেবে যা সে কন্ট্রাদের কাছে পৌঁছে দেবে। কেননা কন্ট্রারা তো আরামায়েশে জীবন চাচ্ছে, আর এই কোকেনই তাদের সব আরাম দেবে। এছাড়াও কন্ট্রারা মাছ ধরার নৌকায় করে সেই ড্রাগসগুলো সোজা মায়ামিতে পাচার করবে। এমন ক্রেজি লেভেলের ডিল শুনে তো ব্যারি পুরো থ হয়ে যায়। সে দেখে যে এর চেয়ে বড় সুবর্ণ সুযোগ আর কিছুই হতে পারে না, তাই মুহূর্তের মধ্যেই সে এই ডিলে রাজি হয়ে যায়। জাস্ট চিন্তা করো, টাকার লোভে মানুষ কতটা অন্ধ হয়ে পড়ে সেটা ব্যারিকে দেখলে খুব ভালোভাবে বোঝা যায়। এখন এই অতিরিক্ত টাকার লোভের কারণে ব্যারি একই সাথে সিআইএ এবং কার্টেলের হয়ে ডাবল এজেন্ট হিসেবে কাজ করবে। যাই হোক, এরপর সে মিনা শহর থেকে সিআইএর দেওয়া অস্ত্রগুলো নিয়ে কলম্বিয়ায় যায়। এরপর সেই অস্ত্র কার্টেলকে দিয়ে বিনিময়ে প্লেন ভর্তি ড্রাগস নিয়ে নিকারাগুয়ায় ফেরে। এরপর সেখান থেকে আবারও নতুন ড্রাগস নিয়ে সরাসরি আমেরিকায় পাচার করে। মানে ব্যারি এখানে যেন একটা ডেডলি ট্রায়াঙ্গেলের মাঝখানে দাঁড়িয়ে জাদুকরের মতো খেলছে। কিন্তু এই ডাবল গেম তাকে এতটাই বড়লোক করে দেয় যা কল্পনার বাহিরে। সে এখন প্রতিদিন মিলিয়ন মিলিয়ন ডলার কামাতে শুরু করে, কিন্তু এই টাকার বিশাল পাহাড়ি যে তার জীবনের সবচেয়ে বড় কাল হবে সেটা সে কখনোই টের পায়নি। এভাবে বাড়ির আলমারি থেকে শুরু করে বিছানার নিচে সব জায়গায় শুধু টাকার বান্ডিল। ডয়ার খুললেই দেখা যায় শত শত ডলারের নোট উপচে পড়ে আছে। এমনকি ঘোড়ার আস্তা বলেও সে বস্তা বস্তা টাকা লুকিয়ে রাখে। এভাবে বাড়ি পুরো ভরে গেলে তার আর টাকা রাখার যখন কোনো জায়গা থাকে না, তখন সে বাগানে গর্ত খুঁড়ে সেখানে মাটি চাপা দেয়। অর্থাৎ মিনা শহরের প্রায় সবগুলো ব্যাংকে সে নিজের নামে অ্যাকাউন্ট খোলে। ব্যাংক ম্যানেজাররা তো এত ক্যাশ দেখে তাকে আস্ত একটি স্পেশাল ভল্টই দিয়ে দেয়। এছাড়াও ঘরে সে প্রায় 90 পাউন্ড ওজনের সোনার বার কিনে জমিয়ে রাখে। কিন্তু তোমরা তো জানো, অতিরিক্ত টাকা মানুষের জীবনে সবচেয়ে বড় স্ট্রেস হয়ে দাঁড়ায়। আর এই জিনিসটা তোমরা ব্যারিকে না দেখলে বিশ্বাসই করতে না। কিন্তু এই সুখ ভরা স্বর্গে হঠাৎ করে এক শয়তানের এন্ট্রি ঘটে। ল্যারির স্ত্রী লুইসের বকে যাওয়া ভাই জেবি হঠাৎ একদিন তাদের বাড়িতে চলে আসে।
জেবি ছেলেটা চরম লেভেলের আনস্মার্ট, বোকা আর টাকার প্রতি মারাত্মক লোভী। ব্যারি তার শালাকে নিয়ে নিজের হ্যাঙ্গার পরিষ্কার করার একটা ছোট্ট কাজ দেয়, কিন্তু এই বোকা ছেলেটা একদিন হ্যাঙ্গারে রাখা টাকার সুটকেসগুলোর দেখে ফেলে। তাই সে কাউকে না জানিয়ে একটা টাকা ভর্তি ব্যাগ সেখান থেকে চুরি করে নেয়, আর সেই টাকা দিয়ে সে বিশাল দামি একটা নতুন স্পোর্টস কার কিনে ফেলে। শুধু তাই নয়, সে একটা 15 বছরের মেয়ের সাথে লাইন মারতেও শুরু করে। মানে কি আর বলবো। আর এই পুরো ব্যাপারটা ব্যারি বুঝতে পেরে তো জেবিকে খুব কড়া ভাষায় ওয়ার্নিং দিয়ে দেয়। সে জানায় যে সেকেন্ড টাইম এরকম হলে তার পিছের ছাল তুলে নেবে সে। যাই হোক, এদিকে আকাশে ব্যারির বিপদও তখন দিন দিন আরো বাড়তে থাকে। ডিইএ আর বর্ডার পেট্রোল তার প্লেনের উপরে কড়া নজরদারি শুরু করে। একদিন ড্রাগস নিয়ে ফেরার সময় বেশ কয়েকটা ফাস্ট জেট প্লেন তাকে ধাওয়া করে। তারা রেডিওতে ব্যারিকে ইমিডিয়েট ল্যান্ড করার জন্য কড়া নির্দেশ দেয়, কিন্তু আমাদের ব্যারি তো ফ্লাইং জগতের একটা আস্ত মাস্টার মাইন্ড। সে জানে ওই ফাস্ট জেটগুলোর ফুয়েল খুব দ্রুতই শেষ হয়ে যাবে, তাই সে সমুদ্রের একদম নিচে দিয়ে খুব স্লো স্পিডে প্লেন চালাতে থাকে, যার ফলে বাধ্য হয়ে ফুয়েল শেষ হয়ে যাওয়ায় জেটগুলো তাকে একসময় ছেড়ে চলে যায়। আর ব্যারির এই ট্রিক্স দেখে পাইলটরা রীতিমতো পুরো অবাক হয়ে পড়ে। এই ইঁদুর বেড়াল খেলায় ব্যারি বারবার জিতে গেলেও শেষ রক্ষা হয় না। একদিন বর্ডার পেট্রোল তাকে চারিদিক থেকে এমন পারফেক্টলি ঘিরে রাখে, এবার পালানোর তার আর কোনো সুযোগ নেই, তাকে যে কোনো মূল্যে ল্যান্ড করতেই হবে। তবে ব্যারি প্ল্যান নিয়ে শহরের একদম মাঝখানে একটা রেসিডেন্সিয়াল রাস্তায় চলে আসে। সে কারো কোনো কথা না শুনে সোজা রাস্তার উপরে ক্র্যাশ ল্যান্ডিং করে বসে, যার ফলে প্লেন থামতে চারিপাশের মানুষজন এই ক্রেজি দৃশ্য দেখে একদম হা হয়ে যায়। এরপর ব্যারি তখন ড্রাগসের সাদা ধুলো মাখা শরীরে দ্রুত প্লেন থেকে বেরিয়ে আসে। এভাবে রাস্তায় ক্র্যাশ করার পর ব্যারি বুঝতে পারে পুলিশ যে কোনো মুহূর্তে চলে আসবে, তাই পালানোর জন্য সে পাগলের মতন চারিদিকে তাকাতে থাকে। হঠাৎ সে দেখে রাস্তার পাশে একটা ছোট্ট বাচ্চা সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। তাই ব্যারি দৌড়ে গিয়ে ওই বাচ্চার হাতে বেশ কিছু ডলার গুঁজে দেয়, আর বাচ্চার বোনকেও সে ক্ষতিপূরণ হিসেবে কিছু এক্সট্রা ক্যাশ দেয়। এরপর সে তার সাইকেলটা ছিনিয়ে নিয়ে দ্রুত সেখানে প্যাডেল মারতে থাকে। মুহূর্তে সাইকেল চালিয়ে সে পুলিশের চোখ ফাঁকি দিয়ে কোনো রকম নিজের জানটা বাঁচায়। এখন আজ তো ব্যারি বেঁচে গেল, কিন্তু তার শালা জেবি তার জীবনটাতে যে কি সুনামি আনতে চলেছে সেটা সে এখনো টের পায়নি। কারণ জেবি একদিন আবারও এক ব্যাগ ক্যাশ চুরি করে নেয়, তারপর সেটা নিয়ে সে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে। এই খবরটা লুসি পেয়ে ভয়ে ব্যারিকে সাথে সাথে কল করে জানায়। ঠিক তখনই কার্টেল মাফিয়া জর্জ ব্যারিকে কল করে বলে যে তারা ব্যাপারটা সামলাবে। এখন ব্যারি কিন্তু খুব ভালো করেই জানে যে কার্টেলের সামলানোর মানে হলো সোজা মৃত্যু, কারণ জেবি পুলিশকে সব বলে দিলে কার্টেলের বিশাল ক্ষতি হয়ে যাবে। তাই সে পাগলের মতো ছুটে গিয়ে জেবিকে জেল থেকে বের করে আনে। ব্যারি জানে যে এই বোকা ছেলেটা যে কোনো সময় তাদের সব সিক্রেট ফাঁস করে দেবে, তাই সে জেবিকে বাঁচানোর জন্য শহরের বাইরের একটা ফাঁকা জায়গায় নিয়ে যায়। সেখানে গিয়ে ব্যারি তাকে একটা নতুন পাসপোর্ট আর এয়ারলাইন্সের টিকিট দেয়। সেই সাথে সাথে বোরা বোরা দ্বীপে পালানোর জন্য বিশাল অঙ্কের ক্যাশও প্রোভাইড করে। কিন্তু এখানে দেখা যায় উল্টো কাহিনী। জেবি তাকে ধন্যবাদ না দিয়ে উল্টো গালি দিয়ে লুসিকে নিয়েও বাজে কথা বলে। এই সব শুনে ব্যারি চরম হতাশ হয়ে জেবিকে তার গাড়িতে রেখে সেখান থেকে চলে যায়। এবার জেবি রেগে মেগে তার ওই নতুন স্পোর্টস কারের ইঞ্জিনটা স্টার্ট করে, আর ঠিক সেই মুহূর্তেই ঘটে যায় এক বিশাল বিস্ফোরণ। আসলে কার্টেলের লোকেরা আগে থেকেই জেবির গাড়িতে ভয়ঙ্কর বোম ফিট করে রেখেছিল। চোখের সামনে দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন দেখে ব্যারি পুরো স্তব্ধ হয়ে যায়। জেবির এমন করুণ পরিণতি দেখে ব্যারি বুঝতে পারে সে চরম বিপদে আছে, কিন্তু তার এই শকিং রিয়েলিটির আরো অনেক কিছুই বাকি ছিল। এদিকে সিআইএ অফিসও পরিস্থিতি পুরো তার হাতের বাইরে চলে যায়, কারণ কন্ট্রা বিদ্রোহীরা যুদ্ধ না করে ফিরে যাওয়ায় আমেরিকার সরকার এই প্রজেক্ট বন্ধ করে দেয়। সিআইএ এজেন্ট মন্টি শেফার তার টিমকে সব প্রমাণ নষ্ট করার অর্ডার দিয়ে ফেলে। তারা ব্যারির নামে সব ডকুমেন্টস এবং ছবিগুলো বার্ন ব্যাগে ভরিয়ে পুড়িয়ে নেয়। মন্টি এবার ব্যারিকে পুরোপুরি ধোকা দিয়ে তাকে বিপদের মুখে একা ফেলে চলে যায়। অর্থাৎ ব্যারি এই মুহূর্তে মাঝ দরিয়ায় একা একটা ডুবন্ত নৌকার যাত্রী। এদিকে সিআইএ প্রোটেকশন উঠে যাওয়ার পরপরই সব এজেন্সিরা ব্যারির উপর ঝাঁপিয়ে পড়ে। একদিন তার হ্যাঙ্গারে ডিইএ, এফবিআই এবং এটিএফ একসাথে রেড দেয়। এমনকি লোকাল পুলিশরাও সেখানে এসে তাকে অ্যারেস্ট করার জন্য ঝামেলা শুরু করে। কার কলার কে ধরবে সেটা নিয়ে এজেন্সিদের মধ্যে রীতিমতো ঝগড়া লেগে যায়। এখানে অফিসার ডানা ব্যারিকে কড়া ধমক দিয়ে বলে যে সে সব ধরনের ক্রাইম একসাথে করেছে। সে তাকে হুমকি দেয় যে তার বাকি জীবন জেলের ছোট্ট সেলেই কাটাতে হবে। তবে ঠিক সেই মুহূর্তেই হঠাৎ করেই অ্যাটর্নি জেনারেলের কাছে একটা কল আসে।
এই আনএক্সপেক্টেড কলটা করেছিল খোদ সেই রাজ্যের গভর্নর বিল ক্লিনটন। গভর্নর সরাসরি কড়া নির্দেশ দেয় ব্যারিকে ছেড়ে দেওয়ার জন্য, তাই পুলিশের আর কোনো ক্ষমতা থাকে না তাকে আটকে রাখার, যার ফলে বিনা শর্তে ব্যারিকে তারা ছেড়ে দিতে বাধ্য হয়। এই সব কাণ্ড দেখে অ্যাটর্নি জেনারেল তো পুরোই হা হয়ে যায়, আর তার চোখের সামনে দিয়েই ব্যারি বীর দপে হেঁটে বেরিয়ে আসে। তবে ব্যারি মনে করছিল যে হয়তো মন্টি তাকে এই বিশাল বিপদ থেকে বাঁচিয়েছে, কিন্তু তাকে এবার সরাসরি অলিভার নর্থ নামের একটা টপ অফিসিয়ালের কাছে নিয়ে যাওয়া হয়। সে ছিল হোয়াইট হাউস এবং প্রেসিডেন্ট রিগানের একদম রাইট হ্যান্ডম্যান। তারা ব্যারিকে একদম সোজা একটা ডেথ মিশনের ডিল অফার করে বসে। তারা জানায় তাকে স্পেশাল ক্যামেরা ফিট করা প্লেন নিয়ে আবারও নিকারাগুয়াতে যেতে হবে। সেখানে গিয়ে কার্টেল আর কমিউনিস্টদের ড্রাগ লোডিং এর গোপন ছবি তুলে আনতে হবে। এখন এই সুইসাইড মিশন ছাড়া ব্যারির সামনে বাঁচার আর কোনো উপায় খোলা ছিল না, তাই ব্যারি তার স্পেশাল প্লেন নিয়ে সোজা নিকারাগুয়ার উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে ড্রাগ লর্ড পাবলো এসকোবার, জর্জে আর ফেদেরিকো ভন তার জন্য অপেক্ষা করছিল। ফেদেরিকো ভন হলো নিকারাগুয়ার একজন হাই প্রোফাইল মিনিস্টার। চারিপাশের পরিবেশ একদম থমথমে। একটু ভুল হলেই ব্যারির মৃত্যু অবধারিত, কিন্তু ব্যারি চরম সাহসের সাথে স্পেশাল ক্যামেরার বাটন প্রেস করে। সে একদম পারফেক্ট ফ্রেমে ড্রাগস আর কার্টেল মেম্বারদের চেহারা গোপন ক্যামেরায় বন্দি করে নেয়। এই ছবিগুলোই আমেরিকানদের কাছে মেরিলিন কার্টের বিরুদ্ধে সবচেয়ে বড় এভিডেন্স হয়ে দাঁড়ায়। তারপর ব্যারি মনে মনে ভাবে যে এই মিশন সাকসেসফুল হলে সে পুরোপুরি হয়তো ফ্রি, কিন্তু এই ছবিগুলোই যে তার নিজের ডেথ ওয়ারেন্ট হবে সেটা সে মোটেও বোঝে না। কেননা হোয়াইট হাউসের অফিসিয়ালরা এই এক্সক্লুসিভ ছবিগুলো পেয়ে চরম লেভেলের খুশি ছিল। খোদ প্রেসিডেন্ট রিগান সরাসরি ন্যাশনাল টিভিতে এসে ছবিগুলো দেশবাসীকে দেখিয়ে দেয়, আর অলিভার নর্থ এই টপ সিক্রেট ছবিগুলো মিডিয়া নিউজ চ্যানেলে পুরোপুরি লিক করে ফেলে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো ওই লিক হওয়া ছবিগুলোতে ব্যারির মুখ পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, যার ফলে কার্টেল মেম্বাররা টিভিতে ব্রেকিং নিউজ আর এই ছবি দেখে রাগে ফেটে পড়ে। তারা খুব সহজেই বুঝে যায় যে ব্যারি তাদের সবার সাথে চরম বেইমানি করেছে। জর্জ টিভিতে দেখে চিৎকার করে বলে ওঠে যে ব্যারি তাদের ধোঁকা দিয়েছে, আর এই একটা মাত্র বোকামির কারণে ব্যারি পুরো কার্টেলের 1 নম্বর শত্রুতে পরিণত হয়ে যায়। এদিকে পাবলো এসকোবার তাকে যে কোনো মূল্যে মারার জন্য স্পেশাল ডেথ স্কোয়াড পাঠিয়ে দেয়। এদিকে আমেরিকান সরকারও ব্যারির সাথে বেইমানি করে তার ব্যাংকের সব অ্যাকাউন্ট সিজ করে ফেলে। এই সব কিছু দেখে ব্যারি বুঝতে পারে যে এফবিআই খুব জলদি তার বাড়িতে মেগা রেড দিতে আসছে, তাই সে তার বউ লুইসকে সব সোনার গয়না নিজের শরীরে পড়তে বলে, কারণ আমেরিকায় লিগ্যাল নিয়ম অনুযায়ী শরীরে পড়া গয়না পুলিশ কখনো জোর করে খুলতে পারে না। এরপর পুলিশ যখন রেড দিতে আসে তখন তারা তার বাড়ির সব দামি জিনিসপত্র আর সব টাকা নিয়ে যায়। জাস্ট চিন্তা করো, যে মানুষটার ব্যাকইয়ার্ডে $1 মিলিয়ন পোতা ছিল আজ সে পুরোপুরি নিঃস্ব হয়ে পড়ে। তার তিল তিল করে জমানো বিশাল সাম্রাজ্য চোখের পলকে ধুলোয় মিশে যায়। এরপর ব্যারি তার স্ত্রী সন্তানের সেফটির জন্য তাদেরকে ব্যাটন রুজ শহরে পাঠিয়ে দেয়। এভাবেই সব হারিয়ে ব্যারিকে আবার সেই রাগী স্টেট অ্যাটর্নি ড্যানা সেবাস্টিয়ানের সামনে কোর্টে তোলা হয়। ড্যানা ভাবে যে এবার সে ব্যারিকে একদম কড়া পাক দিয়ে যাবজ্জীবন জেলে পাঠাবে, কিন্তু সিআইএ এবং হোয়াইট হাউসের হিডেন পাওয়ারের কাছে ডানা কিছুই করতে পারে না। জজ ব্যারিকে জেলের বদলে মাত্র 1000 ঘন্টার কমিউনিটি সার্ভিস দেওয়ার শাস্তি দিয়ে ছেড়ে দেয়। ডানা এই অদ্ভুত আর পার্শিয়াল রায় শুনে কোর্টের ভিতরে চিল্লাচাটি শুরু করে দেয়, কিন্তু জজ তার কোনো কথাই আর একবারে কানে তোলে না। বুঝতেই পারছো, ব্যারি এবার বুক ফুলিয়ে জাজকে থ্যাঙ্কস দিয়ে কোর্ট থেকে বেরিয়ে আসে। কিন্তু জেলের বাইরে আসাটাই ব্যারির জীবনের সবচেয়ে বড় আর শেষ ভুল ছিল, কারণ জজ তাকে প্রতিদিন স্যালভেশন আর্মির অফিসে হাজিরা দেওয়ার কড়া নির্দেশ দেয়, অর্থাৎ তাকে প্রতিদিন ঠিক একই সময়ে একই জায়গায় নিয়ম করে যেতে হবে। অন্যদিকে কার্টেল হিটম্যানরা তাকে খুঁজছে জেনেও ব্যারির পালানোর কোনো উপায় ছিল না। ব্যারি নিজের ফ্যামিলিকে বাঁচানোর জন্য বউ বাচ্চা ছেড়ে একা মোটেলে থাকতে শুরু করে। যেই মানুষটা একসময় টাকার উপর ঘুমাতো সে আজ সস্তা হোটেলে রাত কাটায়। সে প্রতিদিনই নতুন নতুন মোটেল চেঞ্জ করে আর চরম আতঙ্কে নির্ঘুম রাত পার করতে বাধ্য হয়। ব্যারি প্রতিদিন তার গাড়ি স্টার্ট করার আগে খুব সাবধানে চারিপাশে চেক করে, কারণ সে খুব ভালো করেই জানে যে কার্টেল যে কোনো সময় গাড়িতে বোমা ফিট করতে পারে। এভাবেই সে প্রতিদিন গাড়ি স্টার্ট দেওয়ার আগে আশেপাশের মানুষদের দূরে সরে যেতে বলে। তবে এত সতর্কতা, এত টাকা আর এত পাওয়ার শেষেও তার আর কোনো লাভই হয় না। একদিন সন্ধ্যায় ব্যারি তার কমিউনিটি সার্ভিস শেষ করে পার্কিং লটে নিজের গাড়িতে বসে, আর ঠিক
তখনই কার্টেলের পাঠানো হিটম্যানরা এসে তাকে গাড়ির ভিতরে নির্মম ব্রাশ ফায়ার করে মেরে ফেলে। ব্যারি মারা যাওয়ার পর বিখ্যাত ইরান কন্ট্রা স্ক্যান্ডেল পুরো দুনিয়ার সামনে লিক হয়ে যায়। সরকার তাকে ইউজ করে একদম টিস্যু পেপারের মতন ছুঁড়ে ফেলে দেয়। এত কষ্ট করে সে এত টাকা কামালো, কিন্তু দিন শেষে সে কিছুই ভোগ করতে পারলো না। তার চেয়েও সবচেয়ে কষ্টের ব্যাপার হলো তার স্ত্রী লুসি পরবর্তীতে ফাস্টফুডের দোকানে কাজ নেয়। অর্থাৎ যেই ফ্যামিলির ঘরে সোনার বার পড়ে থাকতো তারা আজ সম্পূর্ণ নিঃস্ব ও অসহায়। ঠিক এমনই এক সিন দিয়ে এই অসাধারণ মুভিটাও এখানেই শেষ হয়।